তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি ভালো আছো। আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্লাস নিয়ে। আজকে ক্লাস হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়ের ভার্চুয়াল রিয়েলিটির যে ক্লাস নিয়েছিলাম তার দ্বিতীয় অংশটুকু নিয়ে। গত ক্লাসে আমরা ভার্চুয়াল রিয়েলিটির সংজ্ঞা আলোচনা করেছিলাম। আজকে আমরা ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ ক্ষেত্র বা সুবিধা, বা আমরা তো ভার্চুয়াল রিয়েলিটির সংজ্ঞা শুধু পড়লাম, জানলাম, কিন্তু সেটা আমাদের কোন কোন কাজে ইফেক্টিভ আউটপুট আসবে বা আমাদের কাজে লাগবে, আমাদেরকে জীবনযাত্রাকে সহজ করে দিয়ে যাবে। যোগাযোগ প্রযুক্তি কী জন্য আবিষ্কার হয়েছে? আমাদের জীবনযাত্রাকে সহজ করে দেওয়ার জন্য। সুতরাং সেই বিষয়গুলি আলোচনা করব। আশা রাখি তোমরা আমাদের সাথে থাকবে, কোঅপারেট করবে। তো ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ ক্ষেত্র বা সুবিধা, বা বলতে পারো যে কি, যে আমাদের জীবনে সেটা ইফেক্টিভ বা পজিটিভ আউটপুট আনতে পারে কোন কোন বিষয়গুলি। তো প্রথমেই আসি চিকিৎসা সেবা। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে চিকিৎসা সেবা একটি যুগান্তকারী পরিবর্তন সাধিত হয়েছে। কীরকম? যে আগের দিনে ডাক্তারকে যেমন তাদের প্রশিক্ষণের জন্য হিউম্যান বডির প্রয়োজন হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে তাদের বিভিন্ন এক্সপেরিমেন্টের জন্য হিউম্যান বডির দরকার নেই। তারা সেই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কাল্পনিক মানব বা মানুষের শরীর কাটা ছিঁড়া বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতেছে। এক্সাম্পল স্বরূপ, যে একজন মানুষ হার্টের বর্ণনা, সে নতুন ডাক্তার, সে হার্ট কিভাবে কাজ করে বা হার্টের ভিতরে ফাংশনগুলি দেখবে, তার জন্য অবশ্যই প্র্যাকটিক্যালি একজন মানুষের মরদেহের হার্ট তার প্রয়োজন, কিন্তু তার জন্য সেই ভার্চুয়াল রিয়েলিটির অবদানে সেইটুকু তার আর দরকার নাই। সে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে একজন মানুষের পুরো হার্ট ভার্চুয়ালিভাবে সে সার্জারি করতে পারবে। এরপর হলো চিকিৎসা ক্ষেত্রে আরও বিষয় হলো আমরা যে সেবার মান উন্নত হয়েছে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যেগুলো আগে কল্পনাই করা যেত না, কিন্তু এখন এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে এই কাজগুলি অনেক সহজ হয়েছে, যা আমাদের জীবনযাত্রায় একটি পজিটিভ ইফেক্ট ফেলছে। এরপর ড্রাইভিং প্রশিক্ষণ, এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। এরপর হচ্ছে ড্রাইভিং প্রশিক্ষণ। ড্রাইভিং প্রশিক্ষণে আগে একজন মানুষের ড্রাইভিং করতে হলে কি দরকার ছিল? এখনও তো ড্রাইভিং শেখার জন্য একটি কোচিং সেন্টারে ভর্তি হয় এবং সেইখানে 3 মাস 6 মাস পর্যন্ত ড্রাইভিং শিখতে হয়। শিখে তারপরে তাকে হয়তো বিআরটি সার্টিফিকেট দেয়, বিটিআরসি। কিন্তু দেখা যায় যে প্রশাসনিক গুরুত্বপূর্ণ ব্যক্তি অনেকে আছে যাদের ড্রাইভিং শেখার প্রয়োজন, কিন্তু তাদের সময় নেই, কিংবা বিমানে এয়ারক্রাফট পরিচালনা, বিমান কীভাবে চালানো সেটাও শেখার সময় নেই। সেই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তারা একটি নির্দিষ্ট গাড়ির আসন বিশিষ্ট আসনে বসবে, গাড়ির আসনের মতোই সামনে স্টিয়ারিং থাকবে, কিন্তু তার চোখে হেড মাউন্টেন লাগিয়ে দেওয়া হবে, হাতে গ্লাভস লাগিয়ে দেওয়া হবে এবং বডি স্যুট পরিয়ে এমন একটি পরিবেশ সৃষ্টি হবে, সে স্টিয়ারিংয়ে ধরার পরে মনে হবে, এবং চারপাশে যে সিমুলেটর দিয়ে, ভার্চুয়াল সিমুলেটর দিয়ে এমন একটি পরিবেশ সৃষ্টি করা হবে যার মাধ্যমে সে মনে হবে যে ঢাকার মগবাজার, মৌচাক, ফার্মগেট বা গুরুত্বপূর্ণ জ্যাম যে এলাকাগুলো, ওইখানে সে ড্রাইভিং করে কি জ্যাম ওভারকাম করে যাচ্ছে। এইভাবে ড্রাইভিং প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটি অনেক ইতিবাচক প্রভাব ফেলছে। এরপর মহাশূন্য অভিযানে, পৃথিবী সৃষ্টির পর থেকেই বিজ্ঞানীদের একটা ধারণা মহাশূন্য কে আছে, এবং সেই মহাশূন্য গবেষণায় অনেক দূরে গিয়েছে। আমরা মঙ্গল পর্যন্ত পৌঁছেছি এবং অদূর ভবিষ্যতে মনে হয় মঙ্গলে মানুষের বসবাসের উপযোগী হতে পারে যদি সৃষ্টিকর্তা চায়। সেই মহাশূন্য অভিযানে কি আমাদের ভার্চুয়াল রিয়েলিটি একটি অনেক এগিয়ে দিয়েছে। কিরকম? একজন মানুষ যখন মহাশূন্যে যাবে, সেই মহাশূন্যের যে পরিবেশ, মহাশূন্যের যে মহাশূন্য স্পেসকারের ভিতর বা মহাশূন্যের যে অবস্থা, সেই বিরূপ পরিবেশের সাথে তা কিভাবে খাপ খাওয়াতে হবে, সেই বিষয়টুকু ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে পৃথিবীতে অবস্থান করে সেই বিষয়ে মোটামুটি অভিজ্ঞতার ঝুলি পূর্ণ করে তারপর মহাশূন্যে যায়, এবং ওইখানে তার জন্য কি অভিযোজন করাটা অনেক সহজ হয়ে পড়ে, এবং আমাদের মহাশূন্য অভিযানটা অনেক সহজ হয়। এরপরে আসে সামরিক বাহিনীতে
বিভিন্ন প্রশিক্ষণ, ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ হয়। সেই প্রশিক্ষণের জন্য তাদেরকে জঙ্গলে বিভিন্ন জায়গায় থাকতে হয় এবং সাগরের তলদেশে সাগরে বিভিন্ন জায়গায় অভিযান চালানো প্রশিক্ষণ নিতে হয়। কিন্তু সেই অভিযানগুলি এখন খুব সহজেই কি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সম্পন্ন করা যায়। তারপরে হলো ড্রোন হামলা, বিভিন্ন যে বিমান হামলা বা বিমান দেশ রক্ষার জন্য যে হামলাগুলি করা হয় সেইগুলাও প্রশিক্ষণ তারা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে একটা নির্দিষ্ট রুমে বসেই করতে পারে। এরপর আসি ব্যবসা বাণিজ্যে। ব্যবসা বাণিজ্যে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে অনেক প্রভাব ফেলেছে। কীরকম? যেমন টিভিতে আমরা একটা বিজ্ঞাপন দেখি, সেই বিজ্ঞাপনটা আমরা টিভিতে দেখি, হয়তো বিজ্ঞাপনের সময় আমরা কি করি, স্কিপ করি, রিমোট চেঞ্জ করি। কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে হয়তো সেটা আর ইফেক্টিভভাবে এমনভাবে করা হচ্ছে যেটা কাউকে হয়তো একটা হেড মাউন্টেন গ্লাভস এগুলো দেওয়া হলো এবং হয়তো কোনো কোম্পানির নতুন প্রোডাক্ট, সেটা লাগানোর পরে এই যে সিনারিটা দেখার পরে তার ভিতরে সেটা একটা অতিরিক্ত প্রভাব পেলে যার কারণে সে সেই পণ্যের প্রতি আকৃষ্ট হয়। এরপরে সেই ব্যবসা বাণিজ্যের যে কোনো একটা কোম্পানি, সেই কোম্পানিতে প্রোডাকশন কিভাবে হবে, সেই প্রোডাকশন হওয়ার জন্য সেই কতটুকু লস হতে পারে, কিভাবে লাভ হতে পারে, তা ভার্চুয়ালি আগেই তারা দেখে তা মোটামুটি একটা হিসাব নিকাশ করতে পারে যে এইখানে এইভাবে এত ইনভেস্ট করা দরকার, কোনো ত্রুটি থাকলে স্ক্রুটিনাইজ করে সেই সমস্যাটা আগেই সমাধান করে ফেলা হয়। এরপরে আসি শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে তো আমাদের ভার্চুয়াল রিয়েলিটি আরও প্রভাব ফেলেছে, আরও ভালো প্রভাব ফেলেছে। কীরকম? শিক্ষাক্ষেত্রে যেমন ছাত্রছাত্রীদেরকে যদি কোনো একটা বিষয়, আমি যেমন লেকচার মেথড দিচ্ছি, লেকচার মেথড দেওয়া হয়, অনেক ছাত্র স্যারের জন্য ক্লাসে বসে শুধু টাইম পাস করে, আবার কেউ বিরক্ত হয়, আবার অনেকে পজিটিভলি দেখে। কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সাপোজ কোনো একটা যদি সৌরজগতের একটা সিনারি আমি ক্লাসে বুঝাচ্ছি, সৌরজগতের বিভিন্ন বর্ণনা, সে হয়তো দেখবে মনোযোগ দিয়ে, কিন্তু তার ভিতরে সেই হৃদয়ঙ্গম হবে না। কিন্তু যদি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে পুরো বিষয়টা তাকে দেখানো হয় একবার, তার আর পড়ার প্রয়োজন নেই, পড়তে হবে না, লিখতেও হবে না, পড়ালেখা ছাড়াই তার সেইটা পড়া মুখস্থ হয়েছে। সেটা কীভাবে? সেই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সে যখন ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে বিষয়টা দেখবে, অটোমেটিক্যালি তার হৃদয়ে সেটা দাগ কেটে যাবে এবং সেটা তার জন্য অনেক সহজ হবে। নগর পরিকল্পনায়, যেমন নগর পরিকল্পনা বলতে যেমন ঢাকা শহরে বিভিন্ন জায়গায় জ্যাম, বড় বড় শহরে সুয়েজ লাইন, ড্রেনেজ ব্যবস্থা, ইলেকট্রিসিটি, গ্যাস লাইন, এইগুলা এইগুলা সব ব্যবস্থাগুলি মানে কিভাবে সম্মিলিত ব্যবস্থার মাধ্যমে সেটা খুব সহজে নগরকে কিভাবে আধুনিক নগরায়ন করা, নগর পরিকল্পনা করা যায়, সেটা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আগে থেকেই দেখে তারপরে সেইভাবে প্ল্যান করা যায়। ইমেজ তৈরি, ঝুঁকিপূর্ণ দৃশ্যের ধারণে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমরা বিভিন্ন ইমেজ তৈরি করা হয়, যে ইমেজটা আমাদেরকে অনেকগুলি প্রশ্নের উত্তর একটা ইমেজে দিয়ে দেয়। সাপোজ আমি মনে করো, আমি বললাম যে একটা গাছের ছবি তোমাদেরকে দেখানো হলো, সেই গাছের একটা গাছের কাটা অংশ, তার ভিতর দিয়ে কি টপ টপ করে চোখের পানি পড়তেছে, তার মানে সেটা দ্বারা অনেক কিছু প্রকাশ পায়। সেটা কি গাছ বলতেছে যে আমাকে কেন বৃক্ষ কাটা হচ্ছে, এই জন্য তার কষ্ট, কিংবা আরো বিভিন্ন বিষয়। সেই ইমেজ তৈরি এবং ঝুঁকিপূর্ণ দৃশ্যের কারণে আমরা বিভিন্ন বিষয়ে ঝুঁকিপূর্ণ দৃশ্য, যেমন বিশেষ করে সিনেমাতে যে ঝুঁকিপূর্ণ দৃশ্যগুলি তৈরি করা হয় সেটা ভার্চুয়ালি তৈরি করা হয়। হ্যাঁ, তোমরা আরেকটা বিষয় জেনে থাকবে যে টাইটানিক ছবি যে তৈরি করা হয়েছে, সেই টাইটানিকের দৃশ্যগুলি অনেক দৃশ্যই সাগরে হয়নি, সেই দৃশ্যগুলি ভার্চুয়ালি করা হয়েছে। এরপর শিল্প কারখানায় বিভিন্ন প্রোডাকশন বা বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ কিভাবে করতে হবে সেই বিষয়গুলি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমরা খুব সহজে আগে থেকে ধারণা পেতে পারি। এরপরে আসি গেমস তৈরিতে। আমরা অনলাইনে বিভিন্ন যে গেমসগুলি তৈরি করা হয়, সেই গেমসগুলিতে পুরোই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তৈরি করা হয়। বিনোদনে বিভিন্ন বিনোদন, যেমন বিনোদন হতে পারে বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন যে বিনোদনগুলি করা হয়, আমরা এক মিনিট একটু দেখে নিই আমি। হ্যাঁ, বিনোদনগুলির মধ্যেই ভার্চুয়াল রিয়েলিটির পুরো প্রভাব রয়েছে। মিডিয়া বলতে সাধারণত আমরা বুঝি ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া। এই মিডিয়াগুলিতে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এই মিডিয়াগুলিতে যে বিভিন্ন সিনেমা তৈরি হয় বা নাটক তৈরি হয়, এই নাটকগুলিতে অনেক কিছু এখন ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তৈরি করা হচ্ছে। তারপরে
খেলাধুলায় অনেক বিষয় আমরা এখন ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমেই পাচ্ছি। কীরকম, যে সাইক্লিং, গল্ফ, আর যে কার রেসিং, এই বিষয়গুলি আগে থেকেই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে দেখে তার একটি পূর্ব ধারণা নিয়ে সেই খেলায় অংশগ্রহণ করে তারা ভাড়া করছে। এরপরে হলো আমাদের কি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে খরচ কমায়, যেমন সবগুলো বিষয়ের সাথেই একটা কি ফিনান্সিয়াল বিষয় জড়িত, কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে যখন এইগুলা করা হবে তখন ফিনান্সিয়ালটা বিষয়টা অনেকটা কমে যাবে। তাছাড়া কি তোমরা বলছো, আমি একটু মুছে দিচ্ছি, নতুন একটা বিষয়ে যাচ্ছি। কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিষয়টা তোমাদের কাছে হয়তো ইউনিক হতে পারে আর নতুন লাগতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো, অর্থাৎ আমি তোমাদের সামনে কথা বলছি, কিন্তু কোনো কারণে হয়তো আমি না, ধরো কোনো এক ভার্সিটির লেকচারার কোনো জায়গায় লেকচার দিচ্ছে, এখন কোনো জায়গায় ওনার এক গুরুত্বপূর্ণ ক্লাস, কিন্তু ওনাকে প্রেজেন্ট থাকতেই হবে। বোর্ড অফ ডিরেক্টর বা সবার অনুমতি, ওনার বিদেশ যেতে হবে জরুরি দরকারে, আবার ক্লাসও করতে হবে। এখন উনি চিন্তা করলো আমি বিদেশে যাব, ক্লাসও করবো, দুটো কাজই করব, তাহলে ঠিক উনার মতো একটি রোবট তৈরি করে উনি উনার যে জ্ঞান সেটা প্রযুক্তিক উপায়ে এই রোবটকে না স্থানান্তর করে ওই ক্লাসে লেকচারের জায়গায় যদি রোবটকে দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে সেই ক্লাসটা রোবট নিতে পারবে। সেটাই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ মানুষের বুদ্ধিমত্তাকে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ মানুষের বুদ্ধিমত্তাকে কৃত্রিম বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর উপায়ে রূপদান করাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। কি বললাম? মানুষের বুদ্ধিমত্তাকে যদি কম্পিউটার প্রযুক্তি নির্ভর উপায়ে রূপদান করা হয় তাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এক্সাম্পল হতে পারে ডাক্তার এক্স, মনে দিলাম ডাক্তার এক্স, যুক্তরাষ্ট্রের বিশেষ একজন ডাক্তার, উনি নিউরোসার্জন বলতে যারা ব্রেনের বিষয়ে কাজ করে, ব্রেন বা ব্রেনের অপারেশন, ব্রেনের ক্যান্সার টিউমার অপারেশন করে বা এইগুলা কাউন্সিলিং করে, তাদেরকে বলা নিউরোসার্জন। এখন ওনার অনেক ডিমান্ড, এখন উনি রুগী দেখে দেখা যায় প্রতিদিন 100-200 রুগী আসে, বিদেশ থেকে রুগী আসে, বিভিন্ন বাহির থেকে রুগী যায় ওনার কাছে। এখন উনি চিন্তা করলেন কি করা যায়, উনি উনার যে অভিজ্ঞতা, উনার যে থিওরি সব কিছু মিলিয়ে একজন প্রোগ্রামারের দ্বারা উনি কি করলেন, একটি সফটওয়্যার তৈরি করলেন, একটি কৃত্রিম সফটওয়্যার তৈরি করলেন। এবং সেই সফটওয়্যারের মধ্যে উনার যে অভিজ্ঞতা, উনি কোন রুগী কি প্রশ্ন করতে পারে, সেটার আনসার কি হতে পারে, এই সব সমন্বিত একটি সফটওয়্যার তৈরি করলেন। কোনো রুগী আসলো, রুগী এসে কাউন্টারে টিকিট কেটে ওই কম্পিউটারের সামনে বসলো, ওনার সব প্রবলেম বললেন, কম্পিউটার থেকে জবাব আসবে যে আপনার কি সমস্যা, হ্যাঁ এইভাবে এই সমস্যা, এবং প্রেসক্রিপশন দিয়ে দিল। উনি ডাক্তারের সাথে জাস্ট দেখা করলেন 1 মিনিট, ডাক্তার শুধু সব দেখলেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলি ডাক্তার অবলোকন করে ওষুধ চেঞ্জ করা লাগলে চেঞ্জ করে দিলেন। এটা হলো, অর্থাৎ ঠিক একজন মানুষের অল্টারনেট হিসেবে যদি কম্পিউটার বা প্রযুক্তি কাজ করে, সেটাই হবে, পুরোপুরি পারবে না, একটা সাইট নিয়ে, সেটা হবে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। তো কৃত্রিম বুদ্ধিমত্তার অনেকগুলি বিষয় আছে, যেমন 1 মিনিট, কৃত্রিম বুদ্ধিমত্তা সাধারণত 3টা ভাগ। একটা হলো আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স।
2 নম্বর হলো আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স, সুপার ইন্টেলিজেন্স, সুপার ইন্টেলিজেন্স। তো তিনটা ভাগের, প্রথম হলো আর্টিফিশিয়াল নেরো ইন্টেলিজেন্স, অর্থাৎ এটা হলো কোনো একটা রোবট তৈরি করা হলো, কোনো একটা কম্পিউটারকে শুধু এইটুকু দেওয়া হলো, যেমন সে দাবা খেলতে পারবে। তাকে স্পেসিফিকভাবে তুমি দাবা খেলতেছো অনলাইন গেম, এখন তার সাথে দাবা খেলতেছো, সে দাবা খেলতেছো। এখন যদি তাকে হঠাৎ করে তুমি বললা যে না তুমি আমার সাথে লুডো খেলো, সে কিন্তু ওটা পারবে না। অর্থাৎ তাকে শুধু একটা বিষয়ে তাকে ইন্টেলিজেন্স দেওয়া হয়েছে, সেটা হলো কি আর্টিফিশিয়াল নেরো ইন্টেলিজেন্স। আরেকটা হলো আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, অর্থাৎ তাকে সম্মিলিতভাবে কিছুটা দেওয়া হয়। অর্থাৎ তার সাথে তুমি যে কোনো বিষয়ে চ্যাট করতেছো বা যে তার সাথে তুমি দাবা খেলতেছো, হঠাৎ করে তাকে প্রশ্ন করলা আচ্ছা লুডো কিভাবে খেলে, তাকে সেই যে কৃত্রিম একটা পরিবেশে নতুন একটা প্রশ্ন আসবে সেই উত্তরটা তাকে দিয়ে দিতে পারে, তাকে সেইভাবে প্রস্তুত করা হয়, সেটা হলো আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। এরপরে আসে আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স হলো আর্টিফিশিয়াল নেরো ইন্টেলিজেন্স ও আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স থেকে আরেকটু আপডেট। অর্থাৎ তাকে যে কোনো সিচুয়েশন ক্রিয়েট করে দাও, তো তার সপক্ষে সে উত্তর দিতে পারবে, অর্থাৎ সে প্রবলেম সলভ করে দিতে পারবে। অর্থাৎ আর্টিফিশিয়াল নেরো জেনারেল থেকে আরেকটু আপডেট, তাকে যে কোনো প্রশ্ন করতে পারো। অর্থাৎ তাকে কিছুটা, যেমন আমরা নাম শুনছি রোবট সুফিয়ার নাম শুনছি, তো রোবট সুফিয়াকে তুমি যে কোনো প্রশ্ন করো সে আনসার দিতে পারে, যে কোনো টেক্সট দেও সে সেটার সলিউশন করে দিতে পারে। তার কারণ কি, তার অনেকগুলি সেন্সর লাগানো এবং ওয়াইফাইয়ের মাধ্যমে সে গুগলের সাথে যুক্ত আছে এবং তাকে যে কোনো সময় যে কোনো প্রশ্ন করো সে আনসার দিতে পারে। ঠিক আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্সটা ঠিক এরকমই, অর্থাৎ সে বিরূপ পরিবেশের সাথে খাপ খাইতে পারে। তো প্রিয় স্টুডেন্টবৃন্দ, আগামী ক্লাসে আবার দেখা হবে। আজ এ পর্যন্ত, আশা রাখি তোমরা আমার সাথে যুক্ত থাকবে। পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।